এখন আমরা ক্লাস সেভেনের যে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে ভূগোলের, সেটা আমরা একটু আলোচনা করব। ভূমিরূপ রয়েছে। ভূমিরূপ কথাটার মানে কি, যে ভূমির প্রকৃতি বা তার যে আকৃতি, ভূমিরূপ অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটা ভূমিতে বসবাস করছি, এই ভূমির উপরিভাগের রূপটা কী ধরনের, এটা যদি আমরা পর্যবেক্ষণ করে থাকি তো আমরা বিভিন্ন জায়গায় সচরাচর 3 প্রকারের ভূমিরূপ দেখতে পেয়ে থাকি। একটা হচ্ছে কি পর্বত, আর একটা হচ্ছে বা পাহাড় পর্বত যাকে বলে, আর একটা হচ্ছে কি মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। এই 3 প্রকারের কিন্তু প্রধানত ভূমিরূপ দেখা যায়। এবং পাহাড় পর্বত, মালভূমি আর সমভূমি, এই 3 প্রকার মালভূমি জিনিস সম্পর্ক নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। তো প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে আমাদের বোঝানোর জন্য বইতে কতগুলো উদাহরণ তুলে ধরা হয়েছে। যেমন তোরা যে সমস্ত জিনিসগুলো খেয়ে থাকিস, সচরাচর কী খেতে ভালোবাসিস? সিঙ্গাড়া নাকি? কেউ হয়তো যে মাংসের যে পাকোড়া খেতে ভালোবাসিস, বা পকোড়া না পাকোড়া কি বলে, তো সেটা, কিংবা কখনো হয়তো ব্রেড অ্যান্ড বাটার। তাহলে এইগুলোর সঙ্গে আমাদের একটা তুলনা দেওয়া হয়েছে। এই যে সিঙ্গাড়া, তোরা দেখেছিস একটু সুচালো অংশ হয়ে যেন আছে, এগুলো যদি যখনই প্লেটের উপর সাজিয়ে দেওয়া হবে দেখবি সেইগুলোই যেন একটা পর্বত দাঁড়িয়ে রয়েছে, বোঝা গেছে? এক একটা যেন অর্থাৎ সুচালো অংশ থাকবে এইরকম, বা খাড়া ঢাল যুক্ত হবে, এইরকম ভূপ্রকৃতিগুলোকে বলা হচ্ছে পর্বত। আবার কখনো খাচ্ছিস, ধরো হচ্ছে বড় বড় কেক খাচ্ছিস, কেকগুলো দেখবি অনেকটা উঁচু রয়েছে, থাতানো রয়েছে প্লেটের উপর, শুনেও নিশ্চয়ই জল চলে আসছে। সেইগুলো প্লেটে যখনই রয়েছে, সেই প্লেটের উপর থাকলে দেখবি অনেকটা উঁচু হয়ে আছে, উপর তলটা সমতল, আর হচ্ছে কিন্তু প্লেটের সাইড থেকে অনেকটা উঠে আছে। মোটা মোটা চাওড়া চাওড়া কেক যদি কিনে খাস, প্রত্যেকের তো জন্মদিন পালনে অনেক কেক কেটে খাস, সেই কেকগুলোও দেখবি যখন কেটে সাজিয়ে দেওয়া হবে সেইগুলোর রূপ একটা অন্য রকমের হয়। আবার যখন ব্রেড খাচ্ছিস, রুটি খাচ্ছিস বাটার দিয়ে, সেটা অনেকটাই পাতলা এবং প্লেটে প্রায় লেভেলে থাকছে। অর্থাৎ এই 3 প্রকারের ভূমিরূপই কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। আমরা যদি একটা স্ট্রাকচার আঁকি, তাহলে আমরা এরকম একটা ছবি যদি এঁকে থাকি, এইটা কিন্তু পাহাড়, এটা পর্বত মালভূমি, এটা সমভূমি, এবং তার সঙ্গে যদি এইখানে যদি সমুদ্র থেকে থাকে, এইটা হচ্ছে সমভূমি। আমরা 3টা প্রকারের ভূমিরূপ আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রধানত যে এক জায়গায় যে এরকমভাবে হয়ে আছে তা না, এই ভূমিরূপগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পৃথিবীর উপরে এগুলো দেখব। এইটাকে বলা হচ্ছে মালভূমি, আর এটা হচ্ছে পাহাড় পর্বত পার্বত্য অঞ্চল, আর এটা হচ্ছে সমভূমি। তো এইগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য বা তারা কিভাবে গঠিত হয়েছে, কিংবা তাদের কোনো প্রকারভেদ রয়েছে কিনা, বা তাদের সেরকম এরকম টাইপের পর্বতের উদাহরণ আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। ঠিক একই রকমভাবে মালভূমির ক্ষেত্রেও মালভূমি কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কি কি, এবং বিভিন্ন প্রকারের মালভূমির কোনো শ্রেণীবিভাগ রয়েছে কিনা, এবং প্রত্যেক সেই ভাগের এক একটা করে উদাহরণ বা সেই রকম উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে রয়েছে কিনা। ঠিক সেই একই রকমভাবে সমভূমি, তার যে বৈশিষ্ট্যগুলো কি কি, বা তার কতগুলো ভাগ রয়েছে কিনা, কি ভাবে সমভূমিগুলো গঠিত হয়ে থাকে, সেইগুলো শুধু এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো প্রথমে এই পর্বতের ছবিটা দেখেই তোরা বুঝতে পারছিস কি অনেকটা উঁচু হবে এবং খাড়া ঢাল যুক্ত হবে, সেই রকম ভাগটাকে বলা হবে পর্বত। তো এই পর্বতের বৈশিষ্ট্যগুলো কিন্তু বইতে তোদের সুন্দর করে দেওয়া রয়েছে। এই যে পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখ যেটা রয়েছে। তো প্রথমে এসে যাচ্ছি, তার আগে এই যে পৃথিবীর উপর এইরূপ যে ভূভাগ সৃষ্টির কারণ, এইরকম ভূভাগ সৃষ্টির কারণ, পৃথিবীর উপরিভাগে এইরকম যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে, পর্বত বা মালভূমি বা সমভূমি, তার 2টো কারণ রয়েছে। এক প্রকার কারণ হচ্ছে কি আভ্যন্তরীণ কারণ, আর একটা হচ্ছে কি বাহ্যিক কারণ। আভ্যন্তরীণ কারণ বা বাইরের বা বহির্জাত শক্তির জন্য, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। 2 প্রকার শক্তির জন্যই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি, আর হচ্ছে বাহ্যিক বা বহির্জাত শক্তি। বহির্জাত শক্তি, এই আভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? পৃথিবীর ভেতরের অভ্যন্তরের শক্তি। পৃথিবীর অভ্যন্তরের শক্তি বলতে কি জিনিস সেটা আমরা একটু বলছি। আমরা পৃথিবীটাকে কিন্তু যেটা দেখছি সেটা কিন্তু অত উপরে যেটা দেখতে পাচ্ছি সমতল ভূভাগ বা শক্ত অঞ্চল, ভেতরে কিন্তু যতই যাওয়া যাবে তত কিন্তু অন্য রকমের সমস্ত গঠন রয়েছে। পৃথিবীর একেবারে উপরের অংশটাকে আমরা বলছি শিলামণ্ডল,
যেটা তুলনামূলকভাবে দুটো ভাগে ভাগ রয়েছে, শিয়াল ও সীমা। তোরা সম্ভবত ক্লাস 8-এ এটা জানবি। এই উপরি স্তরটাকে বলা হচ্ছে শিলামণ্ডল। তার ভেতরে যেটা রয়েছে পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডল কিছুটা, তারপরে রয়েছে কেন্দ্রমণ্ডল। তাহলে শিলামণ্ডলটাকে এটা আমরা দুটো এভাবে কেন্দ্রমণ্ডল, কতগুলো ভাগ রয়েছে। তাহলে ভেতরের দিকে পৃথিবী কিন্তু অনেকটা তরল এবং নরম কিন্তু, এবং সেটা সূর্য থেকে যেহেতু সৃষ্টি হয়েছিল এবং উপরি ভাগটা কিন্তু ঠান্ডার জন্য শক্ত হয়েছে, তো ভেতরে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর ভেতর ভাগটা তরল। সেই যে তরল বা অর্থাৎ হচ্ছে একটা এর টাইপের পদার্থ যাকে আমরা ম্যাগমা বলে থাকি, বা যেটা পদার্থের আরেক প্রকারের অবস্থার কথা আমরা বলেছিলাম যে আয়নীয় অবস্থায় কিন্তু পদার্থগুলো সেখানে রয়েছে, সেই যে অংশগুলোকে আমরা বলে থাকি পৃথিবীর ভেতরের ম্যাগমা বলে থাকি। তো সেই স্তরটা সাধারণত গুরুমণ্ডলে সেই স্তরটা হচ্ছে কিন্তু চলমান, তরল অংশ মানে কি সেইগুলো কিন্তু চলমান। আর পৃথিবী যেহেতু ঘূর্ণায়নমান, পৃথিবী যেহেতু ঘুরছে, তাহলে ওই তরল অংশ কিন্তু স্থির নেই, ও কিন্তু ঘুরছে। একে বলা হচ্ছে কি অ্যাসথেনোস্ফিয়ার, বইতে তোদের রয়েছে। অর্থাৎ পৃথিবীর শিলামণ্ডলটা, অর্থাৎ এই যে পাহাড় পর্বত কিংবা নদী সমুদ্রের যে তলদেশ, এটা কিন্তু নিচে একটা অ্যাসথেনোস্ফিয়ার নামক যে তরল স্তরের উপর ওটা কিন্তু ভেসে আছে। কি বলছি বোঝা গেল? এই তরল স্তরের উপর যে ভেসে আছে এই শিলামণ্ডল, কতগুলো প্লেট যেমন ভেসে আছে। প্লেট, আমাদের পৃথিবীটা কিন্তু বড় বড় কয়েকটা প্লেট নিয়ে গঠিত এবং ছোট ছোট অনেকগুলো প্লেট মানে কি, যেমন একটা বড় খাওয়ার প্লেটকে যদি আমরা ভেঙে ফেলি টুকরো টুকরো হয়ে যাবে, আবার জুড়ে ফেললে সেই ভাঙা টুকরো টুকরো প্লেটগুলো যেন নিচে একটা তরলের উপর ভেসে আছে। এবং এই প্লেটগুলো কিন্তু সতত সঞ্চারণশীল, যেহেতু তারা তরল স্তরের উপর ভেসে আছে এবং তারা কিন্তু উপরের এই স্তরগুলো কিন্তু সঞ্চারণশীল প্লেটগুলো। এই প্লেটগুলো সঞ্চারণশীল প্লেটগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যায় কিংবা কখনো পরস্পর কাছে দিকে আসে, তখনই কিন্তু এইরকম ভূভাগের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করে থাকি। যখন তারা ধীরে ধীরে দূরের দিকে সরে যাবে, তখন সেই জায়গায় আগ্নেয়গিরির উত্থান হতে আমরা দেখতে পারি, কিংবা সংঘর্ষ যেখানে হতে আসছে অর্থাৎ এগিয়ে আসছে পরস্পরের দিকে, তখন কিন্তু সেই জায়গায় পাহাড় পর্বতের সৃষ্টি হতে পারবে। এইরকম বিভিন্ন যে কারণের জন্য এটা বলা হচ্ছে আভ্যন্তরীণ কারণ। তাহলে পৃথিবীর আভ্যন্তরীণ কারণগুলো বইতে ধরা রয়েছে, যে থকথকে সান্দ্র তরল যাকে অংশ বলছি সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, তার উপর এটা ভেসে আছে এবং তারা যখন দূরের দিকে সরে যায় প্লেটগুলো কিংবা কাছের দিকে এগিয়ে আসে, তখন কিন্তু এই যে তাদের সংঘর্ষের জন্য এক প্রকার শক্তির উদ্ভব ঘটে। সেই শক্তির জন্য এই সমস্ত জিনিসগুলো ভূমিরূপগুলো কিন্তু তৈরি হয়। সেকেন্ড আর একটা যে কারণ রয়েছে, একটা হচ্ছে বহির্জাত কারণ, বহির্জাত শক্তি। পৃথিবীর এই বাইরের শক্তি বলতে 3 প্রকারের শক্তি আছে। জলের শক্তি, সমুদ্রের নদীর জলস্তরের শক্তি, কিংবা বরফ কিংবা হিমবাহের শক্তি। হিমবাহ যেটা বলছে ক্ষয় করে নিয়ে আসতে পারে, এইটা যখন কোনো কিছুর উপর দিয়ে বয়ে যায় তার ভূমিরূপকে পরিবর্তন ঘটায়। যখন নদীর জলের স্রোত কোনো অঞ্চল দিয়ে বয়ে যায়, তো সেই নদীর জলের স্রোতের দ্বারা কিন্তু কি হয়, তার ক্ষয় বা সঞ্চয় প্রভৃতি কাজের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কিছু জিনিস তৈরি হয়, অনেক কিছু ভূভাগ তৈরি হয়। তো এইগুলোই হচ্ছে বিভিন্ন হচ্ছে বাহ্যিক শক্তি। এগুলো হচ্ছে কি, তাহলে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রের তরঙ্গ বারবার ধাক্কা খেয়ে হয়তো পাহাড়টাতে বিশেষ প্রকারের আকৃতি তৈরি করেছে। তো সেইগুলো হচ্ছে বাহ্যিক যে শক্তি, বহির্জাত শক্তি, যাদের দ্বারা বিভিন্ন প্রকার ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো এখন এই চ্যাপ্টারে আমরা যেটা প্রথম পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কিনা পর্বত। তো পর্বতের এই যে ছবিটা আমরা আপাতত এঁকেছি, পর্বত মালভূমি এবং সমভূমিকে প্রায় কাছাকাছি। তো এখান থেকে পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারছি। এটা কিনা 1 নম্বর বৈশিষ্ট্য কি, প্রায় 900 মিটার কিংবা তার থেকেও বেশি উঁচু বিশিষ্ট হবে। সাধারণত গড়ে কি হবে, 900 মিটার কিংবা তার থেকেও বেশি উঁচু বিশিষ্ট হবে। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছিস খাড়া ঢাল যুক্ত হবে এবং একটা শীর্ষ ভাগ থাকবে, একে বলা হচ্ছে পর্বত শীর্ষ বা চূড়া থাকবে। এরকম কতগুলো চূড়া নিয়ে সমন্বয়ে গঠিত হবে। এরকম যদি পর্বতগুলো তোরা কাছাকাছি আঁকিস, তো এরকম তাহলে বিভিন্ন জায়গায় পর্বতের এই শিখর থাকবে, বোঝা গেছে, এবং খাড়া ঢাল যুক্ত হবে। তো এইগুলো হচ্ছে পর্বতের বৈশিষ্ট্য। তো আর কি, চারপাশ কি হবে, খাড়া ঢাল যুক্ত হবে, শৃঙ্গ বা চূড়া থাকবে এবং মাঝখানে দুটো খাড়াই ঢালের মাঝখানে যে অঞ্চলটাকে এগুলোকে বলা হয় উপত্যকা। ওটা দুটো পর্বত রয়েছে, দুটো পর্বত পাশাপাশি রয়েছে, তার মাঝে যে অঞ্চলটাকে বলা হচ্ছে পর্বতের উপত্যকা অঞ্চল। তো এইগুলো এছাড়া আরো কি রয়েছে পর্বত সম্পর্কিত কয়েকটা তথ্য, যে পর্বত শ্রেণী কাকে বলে। অনেকগুলো পর্বত
যে অনেকগুলো পর্বত শৃঙ্গ যখন বিরাট অঞ্চল জুড়ে থাকবে তাকে বলা হয় পর্বত শ্রেণী, হিমালয় পর্বত শ্রেণী, অনেকগুলো শ্রেণী পর্বত উঁচু নিচু হয়ে হয়ে আছে। এইরকম কতগুলো পর্বত শ্রেণী যখন এক জায়গায় গিয়ে আবার জুড়ে তখন তাকে বলা হয় পর্বত গ্রন্থি। তাহলে প্রথমে আমরা বলছি পর্বত, তার চূড়া থাকবে, খাড়া ঢাল যুক্ত হবে, গড়ে 900 মিটারেরও বেশি উঁচু হবে। আবার কি পর্বত, দুটো পর্বতের মাঝখানে যে অঞ্চল তাকে পর্বত উপত্যকা বলা হয়। আবার অনেকগুলো পর্বত চূড়া যদি পাশাপাশি থাকে সেটা নিয়ে বলা হচ্ছে পর্বত শ্রেণী বলা হচ্ছে তাকে। এই রকম কতগুলো পর্বত শ্রেণী যদি একটা জায়গায় গিয়ে মিলিত হয় তাকে বলা হয় পর্বত গ্রন্থি। তাহলে আমরা এখানে পড়ছি পর্বত শৃঙ্গ, পর্বত উপত্যকা, আবার কি পর্বত শ্রেণী, আর হচ্ছে পর্বত গ্রন্থি। সবার সামনে পর্বত কটা জুড়ে দিচ্ছি। পর্বত শৃঙ্গ, পর্বত উপত্যকা, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি। বোঝা গেছে? পর্বত গ্রন্থি দুটোর নাম আমাদের আপাতত তোরা যখন জানবি, এশিয়া মহাদেশে দুটো কিন্তু পর্বত গ্রন্থি রয়েছে যেখান থেকে অনেক পর্বত চারিদিকে ছড়িয়ে গেছে। একটা হচ্ছে, এটা তোরা দেখবি, আর্মেনীয় গ্রন্থি একটা রয়েছে, আর একটা হচ্ছে পামির গ্রন্থি। তোরা এখানে পাবি না, এইটি বইতে সম্ভবত পেয়ে যাবি। এরকম দুটো পর্বত গ্রন্থির কথা আমরা জানবো যেখান থেকে অনেক পর্বত সৃষ্টি হয়েছে। যেমন হিমালয় পর্বত শ্রেণী যেখান থেকে সৃষ্টি হয়েছে সে হচ্ছে পামির গ্রন্থি থেকে। পামির মালভূমি আমরা পড়তে যাচ্ছি, সেখান থেকে অনেক পর্বত বিভিন্ন দিকে, চীনের দিকে ছড়িয়ে গেছে, ভারতের দিকে চলে এসছে, মানে হচ্ছে পাকিস্তানের দিকে চলে গেছে, সেরকম মধ্য এশিয়ার দিকে বা পশ্চিম এশিয়ার দিকে চলে গেছে। আবার পশ্চিম এশিয়ার শেষ প্রান্তের দিকে আরেকটা গ্রন্থি রয়েছে আর্মেনীয় গ্রন্থি, সেখান থেকে কিছু পর্বত ইউরোপের দিকে বিস্তৃত হয়ে গেছে বা আবার বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, মানে আফ্রিকার দিকে। তোরা যদি পুরো যদি এশিয়ার ম্যাপ, পুরো যদি পৃথিবীর ম্যাপটা দেখিস তো সেখানে সহজে বুঝতে পারবি। এরকম দুটো কিন্তু পর্বত গ্রন্থি রয়েছে। তো এটা গেল হচ্ছে পর্বত কাকে বলে, পর্বতের বৈশিষ্ট্য। এখন চলে আসছি পর্বত সৃষ্টির কারণটা কি কি। এখন তো আমরা এই যে পৃথিবীতে ভূমিরূপ সৃষ্টির যে কারণগুলো বলেছি তাদের মধ্য থেকেই আমরা একটা কারণ কি নিচ্ছি, এই যে আভ্যন্তরীণ কারণ একটা, যেটা যখন আমরা বলেছিলাম এই অ্যাস্থনোস্ফিয়ারের উপর অবস্থিত প্লেটগুলো সঞ্চারণশীল, তখন যখন এই অ্যাস্থনোস্ফিয়ারের উপর অবস্থিত তখন দুটো বড় বড় প্লেট, অর্থাৎ যে প্লেটে আমরা মহাদেশগুলো বা মহাসাগরগুলো অস্তিত্ব রয়েছে সেইগুলো ধরো পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে দুটো বড় বড় প্লেট যদি পরস্পরের দিকে অগ্রসর হয়, এটা ধরো এগিয়ে আসছে, এটাও এগিয়ে যাচ্ছে, তাহলে মাঝখানে যে অঞ্চলটা ছিল সেই ভূমিরূপ কী হবে, আকৃতি সৃষ্টি হবে। যেমন ধরো আমরা যদি একটা মাদুরে বসে আছি, যে মাদুরটা, সেই মাদুরটাকে দুদিক থেকে আস্তে আস্তে ঠেলে নিয়ে গেলে কি হবে, সেটা উপর দিকে কুঁচে উঠে পড়বে। সেই রকম ভাবে দুটো প্লেট যখন সামনের দিকে এগিয়ে আসবে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর, অর্থাৎ নিচে যে চলমান যে স্ফিয়ার রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার সঞ্চারণশীল, তার স্ফিয়ারের উপর যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলো, এটাও একটা প্লেট, যখন সঞ্চারণশীল হবে তখন যদি এগিয়ে আসতে শুরু করে তাদের ফলে কি হবে, মাঝখানে থাকা যে ভূভাগ আস্তে আস্তে উপরের দিকে শীর্ষভাগ অধিকার করে উঠে পড়বে, তখন এইভাবে কিন্তু ভূমিরূপের সৃষ্টি হবে। কিংবা তো আরো কি, কখনো যখন দূরের দিকে সরে যাবে, পৃথিবীতে যদি ফাটল সৃষ্টি হবে, তো তখন কি সে নিচের দিকের স্তর থেকে উত্তপ্ত পদার্থ বেরিয়ে এসে সঞ্চয়জাত পদার্থ সৃষ্টি করবে, পর্বত সৃষ্টি করবে, যার একটা যে আগ্নেয়গিরির মুখ থাকবে যেখান থেকে সবসময় লাভা বেরিয়ে এসে জমা হয়ে হয়ে একটা পর্বত সৃষ্টি হয়ে যাবে, সেটাও এক প্রকারের পর্বত। অর্থাৎ প্লেটগুলোর সরে যাওয়া বা কাছে আসার উপর ভিত্তি করেই কিন্তু এই পর্বতের সৃষ্টি হবে। তো এটার কারণ তোদের বইতে রয়েছে। তো কিছু কিছু পর্বত তো এইভাবে সৃষ্টি হয়েছে, কিছু কিছু পর্বত আবার সামনের দিকে আসার ফলে সৃষ্টি হয়েছে। তো সেই অনুযায়ী পর্বতের সৃষ্টির উপর ভিত্তি করে আমরা পর্বতের শ্রেণী বিভাগে চলে আসছি। পর্বতটাকে আমরা শ্রেণী বিভাগটা করছি, প্রথমে পর্বতটা যেটা আলোচনা করছি তার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রধানত একটা কি, যে ভঙ্গিল পর্বত, অর্থাৎ পর্বতের উপরই ভাগটা যদি অনেক ভাঁজ বিশিষ্ট হয় সেটাকে কি বলা হচ্ছে, ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত। এখন এই যে আমরা ছবিটা দেখাচ্ছিলাম যে দুটো প্লেট সরে আসার ফলে মাঝখানে অংশের অনেক ভাঁজ বিশিষ্ট হয়েছে, এটা প্রকৃতপক্ষে ভঙ্গিল পর্বত। এইরকম পর্বতের উদাহরণগুলো আমাদের জানতে হবে। উদাহরণগুলো প্রত্যেকটা মহাদেশে একটা করে আছেই। যেমন কি ভারতের উত্তর দিকে অবস্থিত এশিয়া মহাদেশের যে সবচেয়ে বড় ভঙ্গিল পর্বত শ্রেণী হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এভারেস্ট, যার উচ্চতা কত 8848 মিটার। তো এইরকম হচ্ছে একটা এশিয়া মহাদেশে অবস্থিত একটা ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। তো এখন ইউরোপ মহাদেশের একটা ভঙ্গিল পর্বত শ্রেণী রয়েছে, ইউরোপের আল্পস পর্বত শ্রেণী, ইউরোপের আল্পস। এছাড়া উত্তর আমেরিকায় রয়েছে রকি পর্বত শ্রেণী, আর হচ্ছে দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিজ পর্বত শ্রেণী।
আর একটা রয়েছে এইরকম প্রত্যেকটা মহাদেশে একটা করে পর্বতশ্রেণী রয়েছে। তো আমরা পৃথিবীর যে ম্যাপটা যেখানে আছে সেখানে যদি আমরা দেখি, অর্থাৎ এই যে এশিয়া টোটাল ম্যাপটা রয়েছে, পৃথিবীর যে টোটাল ভারত পৃথিবীর যে টোটাল ম্যাপটা, এই এশিয়ার মাঝ বরাবর রয়েছে কিন্তু মাঝ বরাবর বলছি, ভারতের জাস্ট উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতশ্রেণী। তো দক্ষিণ আফ্রিকায় রয়েছে রকি, ইউরোপে রয়েছে কি বললাম, আল্পস পর্বতশ্রেণী, উত্তর আমেরিকায় রকি রয়েছে, আর দক্ষিণ আমেরিকায় রয়েছে আন্দিজ পর্বতমালা। তো পর্বতমালা মনে বলা হচ্ছে কারণ কি, অনেকগুলো পর্বতকে একসঙ্গে পর্বত যেন মালার আকারে সাজিয়ে রয়েছে, পর্বতমালা। তো প্রত্যেকটার উদাহরণ জানলাম। তো এইভাবে আর এক প্রকারের পর্বত শ্রেণী রয়েছে কি, 2 নম্বর হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ আকারে জমা হয়ে যায়। সেটা কখন হয়, কখনো কি হয় কি, একটা প্লেট যেটা আমরা অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ভাসমান যে বিভিন্ন প্লেটে কি হয়, অনেক সময় ফাটল সৃষ্টি। এটা ধর একটা প্লেট, এই প্লেটে দুটো ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটল সৃষ্টি হওয়ার পর কি, এই দুপাশের যে দুটো প্লেটের কিছু অংশগুলো যদি বসে যায় নিচের দিকে, তখন কি হবে, এই উপরের দিকে স্তরটা থেকে যাবে, আর নিচের দিকের যেগুলো বসে গেছিল সেই প্লেটের অংশটা বসে গেছে। তাহলে এটা যে উপরে একটা হয়ে থাকবে, এটা হচ্ছে স্তূপ পর্বত বলা হবে। তাহলে যখনই কোনো প্লেটে ফাটল সৃষ্টি হবে এবং সেই ফাটল বরাবর ফাটলের মাঝের অংশটা হয় বসে যেতে পারে কিংবা উপরের দিকে উঠে যেতে পারে, তখন যদি দুপাশের অংশটা বসে যায় তাহলে মাঝের অংশটা স্তূপের আকারে থেকে যাচ্ছে, সেই ধরনের পর্বতকে বলা হচ্ছে স্তূপ পর্বত। এই স্তূপ পর্বতের উদাহরণ কি, এই দেখ জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের সাতপুরা পর্বত, এইগুলো হচ্ছে এদের উদাহরণ। আর এক প্রকারের পর্বত রয়েছে কি, আগ্নেয় পর্বত। 3 নম্বর প্রকারের পর্বত হচ্ছে কি, আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত অর্থাৎ যেন আগুনের কথাটার সঙ্গে জড়িত রয়েছে। এটা কিভাবে সৃষ্টি হয়, পৃথিবীর এই যে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর চলমান প্লেটগুলো যদি কখনো সরে চলে যায়, আমরা কি বলছিলাম, সেই যে পৃথিবীর ভেতরের তখন উত্তপ্ত অংশ তখন কি হবে, বেরিয়ে আসতে শুরু করবে, অর্থাৎ ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসতে শুরু করবে, গরম ম্যাগমা, এবং সেগুলো বাইরে ঠান্ডা হয়ে জমা হয়ে তখন তাকে বলা হয় লাভা। সেই লাভাগুলো জমা হতে 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 সেইখানে একটা পর্বত সৃষ্টি হবে, সেগুলোকে বলা হচ্ছে ত্রিকোণাকার শঙ্কুর আকৃতি বিশিষ্ট হবে। তো এইটাকে বলা হচ্ছে আগ্নেয় পর্বত। লাভার সঙ্গে সঙ্গে ছাই, ছোট ছোট পাথর টাথর বেরিয়ে এসে জমা হতে থাকে। তো এইরকম আগ্নেয় পর্বত বা ইংরেজিতে বলা হচ্ছে ভলক্যানিক মাউন্টেন। এই মাউন্টেনের কতগুলো উদাহরণ আমাদের জানতে হবে, যেমন ইতালির ভিসুবিয়াস, এটা না, আফ্রিকার কিলিমাঞ্জারো, এটা একটা আগ্নেয় পর্বত, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকতোয়া, এরকম আগ্নেয় পীঠ। ভারতের এই যে একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা কিন্তু আগ্নেয় পর্বত রয়েছে, ব্যারেন এবং নারকোন্দাম বলে দুটো দ্বীপে কিন্তু আগ্নেয়গিরি রয়েছে, এবং ছোট ছোট ওখানে আগ্নেয় পর্বত নেই, আগ্নেয়গিরি রয়েছে, ওখানে বেরোচ্ছে আগুন, শুধু বেরোচ্ছে, তত বেশি পরিমাণে লাভা বেরোয়নি যে ওখানে পর্বত হবে, ওখানে দুটো আগ্নেয়গিরি রয়েছে। তো আগ্নেয়গিরি থাকলেই ধীরে ধীরে ওখানে ভিতর থেকে লাভা বেরিয়ে এসে আগ্নেয় পর্বত সৃষ্টির সম্ভাবনা থাকে। তো এইভাবে আমাদের আগ্নেয় পর্বতও রয়েছে। তো পরবর্তী পৃষ্ঠাতে তোদের কতগুলো ছবি দেওয়া আছে, এটা ইতালির ভিসুবিয়াস, মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার, এইগুলো একটা দেওয়া রয়েছে এটা। তো এই পর্বত হচ্ছে আমরা আজকে পড়লাম পর্বত। তাহলে পর্বত কাকে বলে, প্রায় সুউচ্চ হবে, 900 মিটারের থেকেও বেশি উচ্চতা বিশিষ্ট, অনেক সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট হবে, খাড়া ঢাল যুক্ত হবে, এছাড়া তার কতগুলো বৈশিষ্ট্য থাকবে, সেইগুলো নিয়ে হবে পর্বত। তারপরে তাদের সৃষ্টির কারণ, তারপরে তার শ্রেণীবিভাগ 3টা পড়লাম। এরপরে চলে আসছি আমরা হচ্ছে পর্বতের যে আরেক প্রকারের ভূমিরূপ, যেটা কিনা বলছিলাম, সেটা কি না হচ্ছে মালভূমি। পর্বতের পরে আরেকটা অংশ পড়ছি, যেটা হচ্ছে কিনা মালভূমি। তো মালভূমি কাকে বলে, এটার উচ্চতা বা কত মিটার, এবং এর বৈশিষ্ট্য বা কত প্রকারের, এবং এর শ্রেণীবিভাগগুলো কি কি। তো এইটা আমরা আজকে একটু আলোচনা করে নিচ্ছি যে পর্বত মালভূমি কাকে বলে। সাধারণত 300 মিটার বা তার থেকে বেশি উঁচু হবে। আর কি কি বৈশিষ্ট্য হবে, 300 মিটার বা তার থেকে বেশি উঁচু বিশিষ্ট হবে। 2 নম্বর কি, খাড়া ঢাল যুক্ত হবে, আর উপরের দিকটা সমতল বা প্রায় সমতল হবে। তাহলে অর্থাৎ টেবিলের মতো দেখতে একে বলা হয়, এই জন্য একে বলা হচ্ছে টেবিল ল্যান্ড। অর্থাৎ আমরা যদি তোরা হাতে নাতে একটা কাগজকে ভাঁজ করিস, ত্রিকোণা করে একটা ত্রিভুজের মতো ভাঁজ করলি কাগজকে, ভাঁজ করার পর এই উপরের দিকের অংশটা যদি মুড়ে এরকম ভাঁজ করে দিস, অর্থাৎ এই উপরের অংশটা যদি ভাঁজ করে নিচে নামিয়ে দিস, তো যেটা পাবি সেটা এইরকম একটা দেখতে হবে। তো এইটাই প্রকৃতপক্ষে হচ্ছে একটা মালভূমির মতো, একে টেবিল ল্যান্ডও বলা হচ্ছে, যার উপরিভাগটা প্রায় সমতল বা সমতল মতোই হয়। তো
তো এই রকমের যে ভূভাগকে বলা হচ্ছে মালভূমি। তাহলে তার উপরিতলটা হচ্ছে এই রকম মালভূমিগুলোর অনেক উদাহরণগুলো আমাদের জানতে হবে। এই যে বইতে যেটা দেওয়া রয়েছে একটু দেখে রাখ, যে স্থলভাগের বেশিরভাগ জুড়েই এটা কিন্তু মালভূমি। এখন আমরা যে পর্বতটা পড়লাম, পৃথিবীর কত ভাগ জুড়ে পর্বত বলতো? যে স্থলভাগের মোট 1/4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বত। এখানে তোদের দেওয়া রয়েছে পৃথিবীর মোট স্থলভাগের 1/4 ভাগের 1 ভাগ হচ্ছে পর্বত। ঠিক একই রকমভাবে এই স্থলভাগের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রত্যেকটা মহাদেশে বড় বড় অংশ জুড়ে কিন্তু মালভূমি রয়েছে। এবং এইবারে চলে আসছি মালভূমির যে শ্রেণী বিভাগ, একে কয় ভাগে ভাগ করা। শ্রেণী বিভাগের মধ্যে আমরা পড়ছি প্রথম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত, চারিদিকে পর্বতে ঘেরা থাকবে, মাঝখানে একটা উঁচু জায়গা, সেইটা হবে পর্বত বেষ্টিত মালভূমি। অর্থাৎ সেটা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ সমুদ্র সমতল থেকে 300 মিটার বা তার থেকেও বেশি উঁচু হবে, চারিদিকে পর্বত থাকবে, মাঝখানে সমতল অঞ্চল। অর্থাৎ এগুলো কিন্তু প্রকৃতির মনোরম পরিবেশ। এখানে আমরা অনেক সময় ঘুরতে যেতে পারি, যেমন তিব্বতের মালভূমি, লাদাখ মালভূমি, যেগুলো অর্থাৎ অনেক উঁচুতে অবস্থিত, চারপাশে পর্বত, ঠান্ডা পরিবেশ এবং সেখানে ঘাসের তৃণভূমি জন্মেছে, সেইগুলো হচ্ছে কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরপুর সেই মালভূমিগুলো। যেমন হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মাঝখানে রয়েছে তিব্বতের মালভূমি। কুয়েনলুন পর্বতটা চীনে বিস্তৃত, আর আর ভারতের উত্তর দিক দিয়ে অবস্থিত হিমালয়। তাহলে এই হিমালয় আর এই কুয়েনলুন এই পর্বত, তাহলে এটা হচ্ছে হিমালয় ভারতে, আর এটা হচ্ছে কুয়েনলুন চীনে রয়েছে। এই দুটোর মাঝখানে যে এটা রয়েছে মালভূমিটা, সেটা হচ্ছে কি মালভূমি না, হচ্ছে তিব্বতের মালভূমি। তিব্বত একটা স্বতন্ত্র দেশ। তোরা তিব্বতে সেই দলাই লামা সম্পর্কে জানিস। আচ্ছা, এরপরে এই তিব্বত মালভূমির উচ্চতাটা দেখ। এই পর্বত বেষ্টিত মালভূমিগুলো সাধারণত বেশ উঁচু হবে, প্রায় 3655 মিটার। এটা পৃথিবীর বৃহত্তম মালভূমি। এইটা হচ্ছে যে কি মালভূমিটা, তিব্বত মালভূমি। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মালভূমি, পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বতের মালভূমি। এছাড়া এই রকম পর্বত বেষ্টিত মালভূমির আরও উদাহরণ অন্য দেশেও, অন্য মহাদেশেও পাবো। যেমন দক্ষিণ আফ্রিকায়, পশ্চিম অস্ট্রেলিয়ায় পাবো, আন্টার্কটিকাতে পাবো, গ্রিনল্যান্ডে পাবো। এরকম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আরও প্রকারের এইরকম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি এটা। এছাড়া আর এক প্রকারের মালভূমি কি না, মহাদেশীয় মালভূমি। সেটা মহাদেশের মাঝখানে থাকবে, মহাদেশের মাঝখানে, বড় বড় মহাদেশের মাঝখানে। যেমন কোথায় কোথায় পাবো না, দক্ষিণ আফ্রিকায় পাবো, পশ্চিম অস্ট্রেলিয়ায় পাবো, আন্টার্কটিকায় পাবো, গ্রিনল্যান্ডে পাবো। এইগুলোতে আমরা পাবো মহাদেশীয় মালভূমি। এটা কেন সৃষ্টি হয়েছে না, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়েছে। তো আগ্নেয় পর্বতের কাছাকাছি অঞ্চলে সেই বৃহৎ যে বিস্তীর্ণ ভূভাগটা তৈরি হবে, সেটা হচ্ছে আর এক প্রকারের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। অর্থাৎ আগ্নেয় পর্বত যেখানে সৃষ্টি হয়েছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাগুলো ধীরে ধীরে ছড়িয়ে গেছে, এই লাভাগুলো ছড়িয়ে গিয়ে যে মালভূমিটার সৃষ্টি হবে, সেটাই হচ্ছে লাভা গঠিত মালভূমি। কি বলছি, বোঝা গেল? এইরকম উদাহরণ হচ্ছে কি, দাক্ষিণাত্যের মালভূমি, ভারতে রয়েছে দাক্ষিণাত্য, সেই দাক্ষিণাত্যের মালভূমি, মালবের মালভূমি, এগুলো হচ্ছে লাভা গঠিত মালভূমি। আরও এক প্রকারের মালভূমি রয়েছে ব্যবিচ্ছন্ন মালভূমি। 4 প্রকারের মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কোনো একটা মালভূমি যখন নদীর দ্বারা পৃথক হয়ে যাবে। কি বলেছে দেখ, নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন হয়ে মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা কীরকম ভাবে, বা ডিসেক্টেড প্ল্যাটু। ছোটনাগপুরের মালভূমি হচ্ছে এই ধরনের মালভূমি। পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান বা পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অঞ্চলে এই অংশটা রয়েছে। 300 মিটারেরও বেশি উঁচু হবে এই মালভূমিটা। ছোটনাগপুরের মালভূমির কিছু অংশ এখানে ছড়িয়ে রয়েছে। তো এটা একটা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। কতগুলো মালভূমির আরও উদাহরণ রয়েছে। দেখ, পামির মালভূমির উদাহরণ 4873। এটা পৃথিবীর ছাদ বলা হয়, তিব্বত মালভূমির থেকেও উচ্চ। এটা 4873 মিটার। এটা একটা প্রকারের পর্বত বেষ্টিত মালভূমি, এটাকে পৃথিবীর ছাদ বলা হয়। এছাড়া ভারতের লাদাখ, এই যে লাদাখ মালভূমি, যেখানে সাধারণত একটা পর্যটন কেন্দ্র, এখানে হচ্ছে সুউচ্চ মালভূমি রয়েছে।
তো এই রকম আজকে আমরা দুটো জিনিসই পড়লাম, একটা হচ্ছে পর্বত আর মালভূমি। তো আজকে এইটা পর্যন্ত থাকুক, আমরা পরে ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা বাকি অংশটা শেষ করব, ঠিক আছে? তোরা এটা ভালো করে পড়িস, এর মধ্যেই যা তথ্য দেওয়া রয়েছে সেগুলোকে একটা নিশ্চয়ই প্রশ্ন করে নিজেরা লিখে ফেলিস।